আজকে ডেট হচ্ছে 15 তারিখ। আমরা পড়ছি কোয়ান্টাম থিওরি। অ্যাকচুয়ালি কোয়ান্টাম তত্ত্ব নয়, চ্যাপ্টারের নামটা দেওয়া আছে কোয়ান্টাম তত্ত্বই দেওয়া আছে তোমাদের এই বইয়ে, কোয়ান্টাম তত্ত্বই দেওয়া আছে। যাই হোক, ঠিক আছে। এবার আমরা যেটুকু আগের দিন পড়েছিলাম সেটুকু হচ্ছে পুরো চ্যাপ্টারের চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারের টপিকস গুলো কি কি সেগুলো আমরা পুরোটা পড়েছিলাম। মানে জাস্ট জেনেছিলাম যে কিভাবে আমরা চ্যাপ্টারটাকে শেষ করব, এবং চ্যাপ্টারটা বেসিক্যালি নাম কোয়ান্টাম তত্ত্ব হলেও এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট টপিক আছে। দুটো ইম্পর্টেন্ট টপিক আমাদের বুঝলেই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। সেগুলো কি কি? একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর একটা হচ্ছে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মানে তরঙ্গ এবং কণার দ্বৈততা, মানে দুজনে যে প্রায় সমান, জাস্ট মুদ্রার এপিঠ ওপিঠ, সেই জিনিসটা সম্বন্ধে আমাদের বুঝতে হবে। প্রথমটা করেছিল বিজ্ঞানী আইনস্টাইন, দ্বিতীয়টা করেছিল কে? ডি বগলি। এবং দুজনেই কিন্তু নোবেল প্রাইজ পায়। এত ইম্পর্টেন্ট দুটো থিওরি, মানে দুটো ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট থেকে এসছে, এক্সপেরিমেন্টাল প্রুভ হয়েছে, দুটো ইম্পর্টেন্ট ফিজিক্সের কনসেপ্ট, এবং এইগুলো থেকেই কিন্তু মডার্ন ফিজিক্সের শুরু হয়েছে, এই সমস্ত সমীকরণগুলো থেকে। সেই জন্য এই দুটোই কেবলমাত্র ক্লাস 12-এ আমাদের দেওয়া আছে। আর কোয়ান্টাম থিওরি বলতে যে জিনিস বোঝায় সেটা বিশাল বড় একটা বিষয়। তার মধ্যে এই ছোট্ট ছোট্ট দুটো টপিক তোমাদের সিলেবাসে আছে। তা আমরা পড়ছিলাম ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া পড়ছিলাম। এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ার সময় আমরা প্রথম দেখলাম যে হার্ট যেটাকে প্রথম হার্ট ফার্স্ট ডিসকভার করেন, আবিষ্কার করেন জিনিসটা পরীক্ষাভাবে। তারপরে বিজ্ঞানী তোমার কি নাম, লেনার্ড, লেনার্ড প্রমাণ করেন যে যে কণাটা আলোক তড়িৎ ক্রিয়ায় উৎপন্ন কণা হচ্ছে, আলোক তড়িৎ ক্রিয়ায় উৎপন্ন কণা হচ্ছে ইলেকট্রন। এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। আর আইনস্টাইন এটাকে ব্যাখ্যা করেন, থিওরিটিক্যালি এক্সপ্লেন করেন, থিওরিটিক্যাল ব্যাখ্যা দেন। এবং আইনস্টাইন ব্যাখ্যা দেওয়ার সময় যে যে জিনিসগুলো কনসিডার করেছিল সেগুলো হচ্ছে যে প্রথমে উনি ধরেছিলেন যে আলো হচ্ছে কণা, হচ্ছে ফোটন কণার সমষ্টি, যাদের শক্তি, যাদের শক্তি ই, এটা হচ্ছে সমানুপাতিক কম্পাঙ্ক নিউ, নে ই ইকুয়াল টু এইচ নিউ ধরেছিলেন, এইচ নিউ ধরেছিলেন। এবার নিউ মানে কম্পাঙ্ক। এবার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যদি ধর ল্যামডা হয়, তাহলে আলোর বেগ কত? সি। বেগ যদি হয় সি, সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আলোর বেগ। তাহলে এই কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ, এই তিনটের মধ্যে সম্পর্ক কি? এটা যদি ধর কম্পাঙ্ক হয়, তিনটের মধ্যে সম্পর্ক কি এই তিনটের মধ্যে? কোন একটা তরঙ্গের বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? খুব ছোটবেলায় একদম তাই। তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা আমরা পড়িনি?
আমরা পড়েছিলাম তো, বেগ সমান এন ল্যামডা, তার মানে ওটাই যেটা বলেছি, ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, একই জিনিস। তার মানে সি ইকুয়াল টু হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। আমরা ছোটবেলায় পড়েছিলাম ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা, এরকম পড়তাম আমরা ছোটবেলায়। সেটাই ভিটা এখন ওই যে সি, এনটা বলেছি নিউ, ল্যামডাটা ল্যামডায় রেখেছি। তার মানে ই ইকুয়াল টু এইচ নিউ, যে ইটা, সেটাকে যদি আমি নিউ এর জায়গায় আমি বসাতে পারি সি বাই ল্যামডা। তাহলে বসালে আমি এখানে দেখতে পাচ্ছি যে শক্তি যেটা আছে ই, এটা সমান দাঁড়াচ্ছে তোর এইচ নিউ, আবার ই সমান আবার দাঁড়াচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কম্পাঙ্ক যত বাড়ে আলোকের শক্তি তত বাড়ে। আর এখান থেকে আমরা বুঝবো যে তরঙ্গ দৈর্ঘ্য যত কমে শক্তি তত বাড়ে। তো যাক, আইনস্টাইনের এই ব্যাখ্যা ট্যাখ্যা হেন তেন বোঝার আগে আগে আমরা দেখবো যে ধাতুর পৃষ্ঠে কি এমনি এমনি ইলেকট্রন গুলো বেরিয়ে যায়, যেটা আমরা আগের দিন অফলাইন ক্লাসে আলোচনা করছিলাম। যে এটা আমরা জাস্ট এই এই জিনিসগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো সব হচ্ছে রিক্যাপ। এগুলো রিক্যাপ করলাম, এই এই জিনিসগুলো রিক্যাপ কোনো একটা দিন না কোনো একটা টাইমে তোমরা পড়েছো। এবার আমরা চ্যাপ্টারে আসি। প্রথম হচ্ছে আমরা পড়বো যে কার্য অপেক্ষক। ধাতুর কার্য অপেক্ষক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল। ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল, এটা মানে কি? বলছে আমরা, দেখ, ধাতুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ধাতুর পৃষ্ঠে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়। আমরা জানি, যদি আমি এগুলো লিখি, যে ধাতব পৃষ্ঠে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন ঘুরে বেড়ায়। আমরা যখন সেমিকন্ডাক্টর পড়ছিলাম তখন আমরা দেখেছি যে ধাতুর যোজ্যতা পটি আর পরিবহন পটি, এই ধাতুর ক্ষেত্রে হচ্ছে যোজ্যতা পটি আর পরিবহন পটি একটাই পটি। যোজ্যতা পটি যা, তাহাই পরিবহন পটি। তার মানে যোজ্যতা পটির সমস্ত ইলেকট্রন পরিবহনের মানে তোমার ভাগ নেয়, আবার তারাই যোজ্যতাতে ভাগ নেয়। এই যে বন্ধন, এই বন্ধনটাকে আমরা কি ধরনের বন্ধন বলেছিলাম? ধাতব বন্ধন বলেছিলাম। এটা ধাতব বন্ধনের জন্য হয়, যেটাকে ইংরেজিতে আমরা বলেছিলাম মেটালিক বন্ড। এটা শুধুমাত্র ক্রিস্টাল স্ট্রাকচারে হয়, ধাতুর ক্ষেত্রে মেটালিক বন্ড। এবার এই যে মেটালিক বন্ড, তার জন্য যে মুক্ত ইলেকট্রন আমরা পেলাম, ফ্রি ইলেকট্রন পেলাম, এই ফ্রি ইলেকট্রন গুলো কি ধাতুর পৃষ্ঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য ফ্রি? ওটা তড়িৎ পরিবহনের জন্য ফ্রি, কিন্তু ধাতুর পৃষ্ঠ থেকে কি বেরিয়ে পালিয়ে যেতে পারে? এটা ধরে নাও একটা ধাতু, এখানে একটা ধাতুর পৃষ্ঠ ধরে নাও, ওপর থেকে দেখছি, টপ থেকে ইলেকট্রনটা এখান থেকে এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, যা খুশি যেতে পারে। কিন্তু ইলেকট্রনটা কি এখান থেকে বেরিয়ে বাইরে পালিয়ে আসতে পারে? কেন আসতে পারে না গো? সেমিকন্ডাক্টরে তো, না না, আমি ধাতুর কথা বলছি। সেমিকন্ডাক্টরে তো বেরিয়ে আসে না, সেমিকন্ডাক্টরের পৃষ্ঠ থেকে বেরিয়ে আসে না, ওরা পরিবহন পটিতে আসে। কিন্তু ধাতুর ক্ষেত্রে তো যাহাই পরিবহন পটি তাহাই যোজ্যতা পটি। এবার পরিবহন পটিতে যে মুক্ত ইলেকট্রন আছে, তারা কি এতটাই মুক্ত যে ধাতুর পৃষ্ঠ থেকে বেরিয়ে চলে আসবে? সেটা আমার প্রশ্ন। কেন না? তার কারণ ধাতুকে টাচ করলে শক লাগে না। তাহলে ধাতু হচ্ছে অ্যাজ এ হোল নিউট্রাল, পুরোটা মিলে নিউট্রাল। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে চলে আসে, তাহলে এখানে তো একটা পজিটিভ তৈরি হবে, এ আবার একে টেনে বসিয়ে দেবে। কথাটা বোঝা গেল আমি কি বলতে চাইছি? কোন একটা লোহার দণ্ডকে টাচ করলে তো আমাদের শক লাগে না, আমরা তো ঝটকা খাই না। যদি ঝটকা না খায়, তাহলে সেই যে লোহার দণ্ড, সেই দণ্ডটায় তোমার যে
মানে সেই যে দণ্ডটা থেকে যদি ইলেকট্রনটা বাইরের দিকে বেরিয়ে চলে যায়, একদম বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে আগে যেহেতু ও নিস্তড়িত ছিল, তার মানে ইলেকট্রন বেরিয়ে গেল মানে নেগেটিভ বেরিয়ে গেল বলে এখানে একটা পজিটিভ সৃষ্টি হবে, সেই পজিটিভের টানে ওকে আবার ঢুকিয়ে দেবে। তার মানে ধাতুর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুক্ত হলেও সে ধাতুর পৃষ্ঠ থেকে বেরোতে পারে না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধাতুর পৃষ্ঠ থেকে ধাতুর পৃষ্ঠতে মুক্ত ইলেকট্রন বিনা বাধায় চলাচল চলাচলে সক্ষম, কিন্তু কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে পারে না। তাহলে যদি মুক্ত হতে না পারে তাহলে আমাদের কি করতে হবে? মুক্ত হতে যদি না পারে, এই যে ধাতুর পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে ইলেকট্রন যদি মুক্ত হতে চায় বাইরে, তাহলে এই যে আকর্ষণ বলে ওকে বেঁধে রেখেছে, তার চেয়ে বেশি একটা তোমার শক্তি ইলেকট্রনকে দিতে হবে, এই ইলেকট্রনটাকে শক্তি দিতে হবে। কি বোঝা গেল না বোঝা গেল না? লাইট দিতে পারি, হিট দিতে পারি, ইলেকট্রিক ফিল্ড দিতে পারি, নানা রকম দিতে পারি। এমনি এমনি হবে না। তার মানে এখানে আমি কথা বলতে চাইছি, এটা এমনি 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 ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোতে পারে না। পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোতে পারে না। তাহলে কি করতে হবে? আমাকে ইলেকট্রনকে বাহ্যিক শক্তি দিতে হবে। ইলেকট্রনকে মুক্ত ইলেকট্রনকে বাহ্যিক শক্তি প্রোভাইড করতে হবে। যদি আমি যদি আমি ইলেকট্রনকে বাইরে বার করতে চাই, তাহলে এই যে বাহ্যিক শক্তি সেটা আমরা কি করে দিতে পারি? সেটা আমরা দিতে পারি তাপ দিয়ে, সেটা আমরা দিতে পারি আলোক দিয়ে, সেটা আমরা দিতে পারি তড়িৎ ক্ষেত্র দিয়ে। ধরো আমি গরম করলাম, গরম করলে তাপ দিলে ইলেকট্রন অনেকটা তাপ পাবে, তখন তার শক্তি অনেক বেশি হয়ে গিয়ে বেরিয়ে চলে যেতে পারে। তাহলে তাপ দিয়ে যদি আমি ইলেকট্রন বের করি, তাহলে তাকে বলা হয় তাপীয় আয়ন নিঃসরণ। তাহলে তাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করে ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমন করার পদ্ধতিকে কি বলা হয়? ইলেকট্রন নির্গমনের পদ্ধতি যেটা, সেটাকে বলা হয় তাপীয় আয়ন নিঃসরণ। ওকে, তাহলে এইটা একটা হলো। আমরা যদি আলো দিয়ে করি, আলোক শক্তি, তাহলে এটা হলো তাপ শক্তি থেকে ইলেকট্রিক শক্তি। এটা হচ্ছে তাপ শক্তি থেকে ইলেকট্রিক শক্তি। তাপ শক্তি থেকে আমরা কারেন্ট পাচ্ছি, তার মানে তাপ তড়িৎ ক্রিয়া হলো। আমরা আলোক দিয়ে করতে পারি, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন, তাহলে তখন আমরা বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটা আমাদের পড়তে হবে। আর আমরা এরকম করতে পারি, এটা হচ্ছে একটা ধাতু, এটা হচ্ছে ধাতু, এর সামনে আমি একটা তড়িৎদ্বার রাখলাম, পজিটিভ পজিটিভ তড়িৎদ্বার, ভেরি হাই পজিটিভ, প্রচন্ড হাই একটা পজিটিভ রাখলাম। তাহলে এখানকার যে ইলেকট্রন গুলো থাকবে, তারা এখানে উপড়ে বেরিয়ে চলে আসবে। কি বুঝতে পারলি না পারলি না? প্রচুর পজিটিভ যদি হয়, তাহলে ইলেকট্রন তো ইলেকট্রনকে টানবে, পজিটিভ তো নেগেটিভকে টানবে, তাহলে ইলেকট্রন গুলোকে উপড়ে বের করে নিয়ে চলে আসবে। এইটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় ক্ষেত্র নিঃসরণ। তড়িৎ ক্ষেত্র দিয়ে নিঃসরণ করা হচ্ছে।
এটাকে ইংরেজিতে বলা হয় ফিল্ড এমিশন। এরকম বিভিন্ন পদ্ধতি আছে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার। তার মধ্যে আমরা কোনটাকে পড়বো? 1, 2, 3 যদি আমরা বলি তাহলে কোনটাকে আমরা পড়াশোনা করব? সেকেন্ডেরটা। এইটা হচ্ছে আমাদের সিলেবাসে। এটা হচ্ছে আমাদের সিলেবাসে টপিক। কিন্তু আমরা একটু জেনে নিলাম যে শুধু আলো দিয়ে নয়, তাপ দিয়েও আমরা বার করতে পারি, ইলেকট্রিক ফিল্ড দিয়েও বার করতে পারি। নানা রকম প্রসেস আছে। এবার আমরা দেখব তাহলে তাহলে আমরা দেখতে পেলাম যে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বার করতে গেলে একটা মিনিমাম একটা শক্তি লাগে। এই যে মিনিমাম শক্তি লাগে, সেই শক্তিটাকে বলা হয় ধাতুর কার্য অপেক্ষক। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের জন্য বাহ্যিক একটি ন্যূনতম শক্তির প্রয়োজন। তাহলে ন্যূনতম যে শক্তির প্রয়োজন, এটাকে বলা হয়, একে ধাতুর কার্য অপেক্ষক বলে। যে পরিমাণ শক্তির দরকার, তাহলে বলো তো দেখি আমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে কোন কোন শ্রেণীর কার্য অপেক্ষক সবচেয়ে কম হবে? কারা ইলেকট্রনকে 1 আর 2। তাহলে 1 আর 2 এদের এদের সব থেকে বেশি হবে। এবার 1 আর 2 এর মধ্যে তাহলে এই পিরিয়ডিক টেবিলের শ্রেণী যদি আমরা বলি 1 শ্রেণী 2, এদের ক্ষেত্রে কিন্তু এদের কার্য অপেক্ষক সব থেকে কম হবে। 1 এ হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বাদ দিলে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাই তো? না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম আছে তো? না নাই? আর এটা কি আছে? লিথিয়ামের পর বেরিলিয়াম, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়ামের পর ক্যালসিয়াম, তারপরে রুবিডিয়ামের পর, তারপর যা থাকে থাকে। তো এই যে এর মধ্যে এইটাকে এইগুলো হচ্ছে ধাতু। তার মধ্যে ওয়ান যে যে সব সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিলেই অক্টেট পূর্তি করে দিতে পারে। কারণ ওয়ানেরটা শ্রেণী ওয়ানে যারা আছে তাদের কার্য অপেক্ষক সব থেকে কম। তাহলে পর্যায় সারণীতে আমরা দেখতে পেলাম এই যে জায়গাটা এদের কার্য অপেক্ষক সব থেকে কম। তাহলে পিরিয়ডিক টেবিল এটা যদি হয়, এটা যদি পিরিয়ডিক টেবিল হয়, তাহলে এই পিরিয়ডিক টেবিলের এই দিকে গেলে কার্য অপেক্ষক বাড়ে, আবার এই দিকে গেলে কার্য অপেক্ষক বাড়ে। কেন নিচের দিকে গেলে কার্য সরি কমে 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 কার্য অপেক্ষক কমে? কমে, উল্টোটা ভুল বলেছি। তার মানে এইদিকে গেলে আমরা এইদিকে যদি যাই তাহলে কার্য অপেক্ষক কমবে কেন? তার কারণ আমি ধাতুর দিকে এগোচ্ছি। কার্য অপেক্ষক কমে মানে ইজিলি ইলেকট্রন বেরিয়ে যায়। আর নিচের দিকে যখন যায় তখন আমাদের সেন্টার সাইজটা বেড়ে যায়। একটা করে যখন নিচে যায়, আমরা পিরিয়ডে একটা নিচে নিচে চলে যায়, তখন তো একটা করে তোমার অরবিট এক্সট্রা অ্যাড হয়। তার মানে অরবিট এক্সট্রা অ্যাড হলে তোমার বিশাল একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাড হওয়া মানে হচ্ছে এন স্কোয়ার আকারে তার রেডিয়াস বেড়ে যায়, তার মানে সাইজ অনেক বেড়ে যায়। তা অনেক সাইজ যদি বেড়ে যায় তাহলে নিউক্লিয়াস থেকে তোমার বাহ্যিক যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের প্রভাবটা নিউক্লিয়াসের কম হয়ে যাবে। তার মানে নিচের দিকে যত যাব তত কিন্তু কার্য অপেক্ষক কমবে। এটা আমরা দেখলাম। তো এখানে মনে হয় টাংস্টেন ফাংস্টেন কিছু একটা থাকবে। এনিওয়ে এই সমস্ত ধাতুর কিন্তু কার্য অপেক্ষক খুব কম। এবার আমরা দেখতে চাইবো, এবার আমরা এই এই একটা টার্ম আমরা পড়লাম কার্য অপেক্ষক। এবার আমরা দেখব যে বৈশিষ্ট্য কি, আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য কি।
এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো কি করে? পরীক্ষা। প্রথমে পরীক্ষা লব্ধ বৈশিষ্ট্য, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করেছি। পরীক্ষা লব্ধ বৈশিষ্ট্য, তাহলে পরীক্ষা করতে গেলে একটা সিস্টেম লাগবে, একটা সংস্থা লাগবে। সেই সংস্থা দিয়ে আমরা দেখব কি করে কি করা যায়। সেটা করার জন্য একটা বায়ুশূন্য টিউব লাগবে। বায়ুশূন্য একটা টিউব, এই টিউবের মধ্যে একটা, এইটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ তড়িৎদ্বার মানে কি? সেটাকে অ্যানোড বলবো না ক্যাথোড বলবো? ক্যাথোড। আর এইটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে বলবো অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি একটা অ্যামমিটার বসাবো, আর এখানে আমি ভোল্টেজ দেবো। এইটা ভ্যারি করব। আর এইখানে কিছুটা কোয়ার্টজ ক্রিস্টাল দেবো। কোয়ার্টজ ক্রিস্টাল কেন? কোয়ার্টজের মধ্যে দিয়ে আলোটা যাতে ভেদ করে যেতে পারে। চারিদিকে আলো এলে তো মুশকিল, একটা নির্দিষ্ট জায়গায় আলো যেন আসে। স্বচ্ছ, স্বচ্ছ কোয়ার্টজ ক্রিস্টাল আমি এখানে দেব, কেলাস এমন ভাবে তৈরি, সেই কেলাসের মধ্যে দিয়ে তোমার লাইটটা এসে পড়বে। লাইট এসে পড়বে। এই হলো টোটাল প্রসেস। এখানে নানা রকম তোমার বইয়ে বিভিন্ন নাটুকে ছবি দেবে, কিন্তু এই সমস্ত ছবিগুলো জানার দরকার নেই, এটা বেসিক। এই বেসিক ছবিটা থাকলেই হবে। এবার অ্যামমিটারটা তুমি এইদিকে দিতে পারো, অ্যামমিটার এদিকে দিতে পারো। তুমি জানো অ্যামমিটার সবসময় সিরিজে যুক্ত হয়, সিরিজে যোগ করবে। আর এখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা যেন আমি মাপতে পারি, ভ্যারিয়েবল ভোল্টেজ। আর এখানে যে আলোটা পড়বে সেটা মোনোক্রোম্যাটিক লাইট, মানে হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি থাকবে না, এক বর্ণী আলো থাকবে। এক বর্ণী আলো মানে কি? আলোর যে বর্ণ সেটা নির্ভর করে তার কম্পাঙ্কের উপর। তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আমরা ফেলবো, সেই কম্পাঙ্কটা আমরা চেঞ্জ করব। কখনো লাল আলো ফেলবো, কখনো, কিন্তু লাল আলো ফেললে লাল আলোই ফেলবো। কখনো আমরা বেগুনি আলো ফেলবো, বেগুনি আলো ফেললে বেগুনি আলো ফেলবো। তারপরে অতি বেগুনি ফেলবো, এক্স রে ফেলবো। এগুলো ফেলতে 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 আমরা দেখবো কি হয়। আর এই যে ক্যাথোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাথোডের উপরে একটা লেপন দেবো, হালকা লেপন দেবো। ইলেকট্রন যদি ইজিলি বার করতে চাই তাহলে কেমন কিসের লেপন দেবো বলতো? কোন পদার্থের লেপন দেবো? যাদের ওয়ার্ক ফাংশন বেশি না কম? কার্য অপেক্ষক যাদের বেশি না কম? কম। যাদের, যাদের ওয়ার্ক ফাংশন কম, তাহলে সহজেই প্রচুর ইলেকট্রন তারা নিঃসরণ করবে। তাহলে এখানে লেপন দেবো কম কার্য অপেক্ষক বিশিষ্ট, কার্য অপেক্ষক বিশিষ্ট পদার্থের একটা লেপন দেবো। এইসব দিয়ে এবার আমরা পরীক্ষাটা, এটা হচ্ছে পরীক্ষার পুরো সেটিংটা। এবার আমরা পরীক্ষায় সবসময় আমরা দেখার চেষ্টা করব কারেন্ট কত। এখানে আমরা আই মাপছি, অ্যামমিটার দিয়ে আই মাপছি। এটা হচ্ছে অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মাপছি। আর এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট। তাহলে আমরা জানি ভোল্টেজ ভার্সেস কারেন্ট যেটা, সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক লেখচিত্র। যেমন আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে করেছিলাম, মনে আছে? ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস করেছিলাম তো। সেরকমই আমরা এর ক্ষেত্রে ভোল্টেজ ভার্সেস কারেন্টের একটা গ্রাফ প্রথমে তো সেটা টানার আগে সেগুলো আমরা পরীক্ষাতে দেখব। তার আগে আমরা কিছু আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথম বলছে যে যখনই, যদি যদি আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু যে কোনো বর্ণের আলোর জন্য হয় না। ফার্স্ট, 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো কম্পাঙ্কের আলোর জন্য, যে কোনো কম্পাঙ্কের আলোকের জন্য ফটো ইলেকট্রন পাওয়া যায় না, আলোক নিঃসরণ হয় না।
তাহলে কি করতে হয়? পরীক্ষা থেকে দেখেছে যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেলতে হয়। একটি নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেলতে হয়, তবেই তোমার আলোক তড়িৎ ফটো ইলেকট্রন পেতে গেলে। তাহলে এখান থেকে কি কেউ বলতে পারবে কেন এরকম হয়? কেন এরকম হয় কি বলতে পারবে? এক উম, না, 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 বিভিন্ন কালার তো বলছি না, আমি বলছি একটি নির্দিষ্ট যে কোনো কম্পাঙ্কের আলোর জন্য হয় না বলছি না, আমি বলছি যে ধরো লাল যখন দিচ্ছি তখন লাল দিচ্ছি, দিয়ে দিয়ে দেখলাম হলো না, লালের থেকে এবার আমার ভিপগিওরে একটা করে চুজ করছি, রেড এর পরে এলাম ইয়েলোতে, দেখলাম হলো না, অরেঞ্জে দেখলাম হলো না, তারপরে ধরো অরেঞ্জে হলো না, তারপরে ইয়েলোতে গেলাম হলো না, ধরে নাও দেখছি ব্লুতে গিয়ে দেখছি হচ্ছে। তাহলে কি? হ্যাঁ, ইলেকট্রনটাকে তো বার করতে হবে, তার জন্য যত কম্পাঙ্ক আমি আলোর বাড়াবো তত বেশি বেশি শক্তিশালী আলো গিয়ে তার উপর পড়বে। এবার শক্তিশালী আলো গিয়ে পড়লে একটা টাইমে আপতিত আলোকের শক্তি তার কার্য অপেক্ষকের তুলনায় বেশি হয়ে যাবে, তখনই এটা হবে। তার মানে কারণটা কি এখানে আমরা বুঝতে পারবো, এগুলো পরে আমরা আলোচনা করব। তার মানে এই যে এটা আমরা জানি এইচ নিউ, তাহলে নিউ যদি বাড়ে তবে বাড়ে। এই করতে করতে যখন যখন ই গ্রেটার দেন এইচ নিউ, গ্রেটার দেন ডাব্লিউ হয়, ডাব্লিউ মানে কি কার্য অপেক্ষক, কার্য অপেক্ষকের চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রনকে বার করে নিয়ে আসার চান্স থাকবে, তখন হবে আলোক নিঃসরণ, তখন হবে, তার আগে হবে না। বোঝা গেল? বোঝা গেল তো? নাম্বার টু, নাম্বার টু বলছে এই ক্রিয়া তাৎক্ষণিক, এই ক্রিয়া তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে কি ইনস্ট্যান্টেনিয়াস। যদি হবার হয়, আলো যদি পর্যাপ্ত শক্তির হয়, তাহলে যেই তুমি আলো ফেলবে সঙ্গে সঙ্গে তুমি কারেন্ট পাবে, আলো তুমি বন্ধ করবে সঙ্গে সঙ্গে কারেন্ট বন্ধ হয়ে যাবে। এরকম নয় যে তেতে থাকলো অনেকক্ষণ ধরে হলো, এরকম ব্যাপার নয়। যেই না মাত্র আলো ফেলবে ঠিক তখনই কারেন্ট পাবে, আলো বন্ধ করে দিলে তখন তুমি কারেন্ট জিরো হয়ে গেল। যদি আলোকের কম্পাঙ্ক, প্রথম পয়েন্টে আমরা কি বললাম, কম্পাঙ্ক যদি নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে কম হয়, যদি কম হয় তাহলে হবে না, যদি বেশি হয় তাহলে হবে। সেকেন্ড পয়েন্ট বলছে যদি বেশি কম্পাঙ্কের আলো আমি ফেলে দিই তাহলে হবার হলে তখনই হবে যখন তুমি আলো ফেলবে, যদি আলো বন্ধ করে দাও তখনই বন্ধ হয়ে যাবে। এ দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাৎক্ষণিক প্রক্রিয়া। তার মানে আলো ফেলার নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি আলো, নির্দিষ্ট কম্পাঙ্ক বলছি, এই নির্দিষ্ট কম্পাঙ্ককে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে এটাকে বলা হয় তোমাদের বাংলায় প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক থেকে শুরু হয়, সূচনা কম্পাঙ্কও বলে, সূচনা কম্পাঙ্কও বলে। এটাকে আমরা বলবো নিউ জিরো, নিউ জিরো। তাহলে এই ক্রিয়া তাৎক্ষণিক, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে যদি আপতিত কম্পাঙ্ক, আপতিত আলোকের কম্পাঙ্ক, কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্কের বেশি হয়,
বেশি হয়, তবে আলো আপতনের আলোক আপতনের সঙ্গে সঙ্গেই আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। একদম দেন অ্যান্ড দেয়ার পাবো। আর বন্ধ করে দিলে প্রবাহ শূন্য হয়ে যায়, প্রবাহ তাৎক্ষণিক শূন্য হয়ে যায়। 2 নাম্বার। এই দুটো বোঝা গেল। হ্যালো, হ্যালো, হ্যালো। কি রে? উহ, 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 উহ। ওটা সেকেন্ডেরটা, তাৎক্ষণিকটা কেন হয়? হ্যাঁ, শুনতে পাসনি? বুঝতে পারছিস না, তাই তো? বলছে যদি আমি এখনো এদের বৈশিষ্ট্য বলছি, কারণ কিন্তু এখনো ব্যাখ্যা করিনি। এই কারণটা আমি যেহেতু তোদের মানে রেঞ্জের মধ্যে এখনই যতটুকু পড়েছি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এগুলো পরে ব্যাখ্যা করবো। আইনস্টাইন ব্যাখ্যা করেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষাটা হয়েছে তার পরীক্ষালব্ধ ফলাফলগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। তাতে আমরা দেখলাম যে নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেলতে হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার বলছে যেই আলোক তড়িৎক্রিয়া হবে, তো আলোর টর্চে তুমি টর্চ দেবেছো কি কারেন্ট তুমি পেয়েছো, টর্চ বন্ধ করেছো তো কারেন্ট বন্ধ হয়ে গেছে, এইটুকু বল। কেন হয় এখনো পর্যন্ত বলিনি। ওকে, নেক্সট। 3 নাম্বার। 3 নাম্বার বলছে বিভব এর মান বিভবের মান শূন্য হলেও কিছু আলোক তড়িৎ প্রবাহ পাওয়া যায়। বিভবের মান বাড়তে থাকলে বিভবের মান বাড়তে থাকলে আলোক তড়িৎ প্রবাহ বাড়তে থাকে। আলোক তড়িৎ প্রবাহ বাড়তে থাকে এবং পরে তা স্থির হয়ে যায়। মানে আর বাড়ে না। মানে কি দেখলাম? এইটুকু দেখলাম। এইদিকে ধর বিভব, কোন বিভবটার কথা বলছি? যখনই তুমি বোঝার চেষ্টা করবে তখন এরকম ছোট ছবি এঁকে নেবে। এখানকার বিভবের কথা বলছি। এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর আলো পড়ছে এখানে। আর এই দিক দিয়ে ইলেকট্রন গুলো বেরিয়ে চলে যাচ্ছে, পজিটিভ টেনে নিচ্ছে। এবার যদি বিভব শূন্য দিই, শূন্য দেওয়া মানে কি? ব্যাটারিটা দুই দিকে শূন্য, ব্যাটারি কানেকশন নাই, বা ছোট একটা ব্যাটারি, একটা ব্যাটারি যোগ নাই, তখন এর বিভব এর বিভব দুটো একই, বিভব পার্থক্য যদি শূন্য হয়, তখনও কিছু ইলেকট্রন এখানে পৌঁছে যায়। তার জন্য এখানে আমি একটা কারেন্ট পাই, আই। আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর এই দিকটা হচ্ছে আই। তো বলছে বিভব যখন শূন্য, তখন আমি একটা কারেন্ট পাচ্ছি। তারপর বিভব বাড়াতে থাকলে এটা বাড়তে থাকে, বাড়তে 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 একটা টাইমে এটা সম্পৃক্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, কারেন্ট আর বাড়ে না। এটা সর্বোচ্চ মানে, পরে তা একটি সর্বোচ্চ মানে স্থির হয়ে যায়, একটি সর্বোচ্চ মানে স্থির হয়ে যায়। এবার বিভবের মান কমাতে থাকলে, এই এই যে সর্বোচ্চ মানে স্থির হয়ে গেল, এই প্রবাহটাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। একে সম্পৃক্ত প্রবাহ বলে।
ইংরেজিতে এটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট, পুরো স্যাচুরেট করে গেল, আর কারেন্ট নাই, স্যাচুরেশন কারেন্ট বলে। এখানে শুধু বিভব পরিবর্তন করছি, এখানে কিন্তু আপতিত আলো অপরিবর্তিত রেখে, আপতিত আলো অপরিবর্তিত, এটা আমি চেঞ্জ করছি না। সব একসাথে চেঞ্জ করলে তো বোঝা যায় না। একবার এটা চেঞ্জ করব, এটা ফিক্স রাখবো। এখন আপতিত আলোটাকে একই রেখেছি, এটা কনস্ট্যান্ট। আমি খালি বিভবটা চেঞ্জ করছি। এবার দেখো বিভবে তো আমি এই ব্যাটারির ডাইরেকশন তো উল্টে দিতে পারি। তাহলে তখন বিভব কি হবে, ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক হবে। তার মানে ঋণাত্মক দিকেও দেখবো যে কি হয়। ঋণাত্মক দিকে দেখা যায় যে ঋণাত্মক করলে ধীরে 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 কারেন্টটা কমতে কমতে একটা বিভবে, ঋণাত্মক বিভবে গিয়ে কোনো কারেন্ট আর পাওয়া যায় না, কারেন্ট শূন্য হয়ে যায়। তাহলে আমরা এই দিকটা কি দেখলাম, এই বিভবটাকে বলা হয় -V0। কি বলা হয়, দেখো, যে আমরা যদি যদি এটা আমরা দেখলাম বিভবের মান বাড়তে থাকলে, এটা দেখলাম শূন্য, এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে শূন্য। এবার আমরা যাবো নেগেটিভের দিকে। যদি আমরা ঋণাত্মক করি, বিভব ঋণাত্মক করি, তাহলে কি হবে, প্রবাহের মান কমতে কমতে একটি নির্দিষ্ট বিভবে গিয়ে প্রবাহ শূন্য হয়ে যায়। তাহলে বিভবের মান, বিভবের মান শূন্য থেকে, শূন্য থেকে নেগেটিভ দিকে নিয়ে বাড়ালে, নেগেটিভ দিকে বাড়ালে আলোক তড়িৎ প্রবাহ, আলোক তড়িৎ প্রবাহের মান, প্রবাহের মান কমতে কমতে একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট ঋণাত্মক ভোল্টেজে, নেগেটিভ বিভবে তা শূন্য হয়ে যায়। একটি নির্দিষ্ট ঋণাত্মক ভোল্টেজে তা শূন্য হয়ে যায়। এই ঋণাত্মক ভোল্টেজকে, এই ঋণাত্মক বিভবকে নিবৃত্তি বিভব বলা হয়। নিবৃত্তি বিভব বলে। ইংরেজিতে এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। কি কিছু বোঝা গেল? তার মানে দেখো, নেগেটিভ থেকে এখানে যদি ধরে নাও, তার মানে আমরা এখানে কি বুঝলাম, এই যে বায়ুশূন্য জায়গা, এটা ধরো না একটা প্লেট, তো এটা একটা প্লেট। এখান থেকে ইলেকট্রন যখন বেরোয়, তৈরি হয়, তখন এটা যদি, প্লেটটা যদি নেগেটিভ হয়, তাহলে এই ইলেকট্রনকে ঠেলে দেবে। আর এটা যদি তোমার এই দিকের প্লেটটা যদি পজিটিভ হয়, এ ওকে টেনে নেবে স্যাটাস্যাট। যেই টেনে নেবে, ঠেলে দেবে, তখন এইদিকে বিভবটা হতে হবে এরকম। তাহলে তখন তুমি এখানে একটা কারেন্ট পাবে, তখন তুমি এখানে একটা কারেন্ট পাবে। কিন্তু যদি উল্টো করে দাও, কিন্তু যদি উল্টো করে দাও, এখানে কারেন্ট তুমি পাবে। কিন্তু সেই একই জিনিসে, একই জিনিসে যদি আমরা উল্টো একটা ভাবি, যে এইটা হচ্ছে আমার তোমার এটা, এই দিক দিয়ে ধরে নাও এরকম রয়েছে দুটো পাত, এই দিক দিয়ে নিয়ে এলাম, এদিক দিয়ে নিয়ে এলাম, এই দিকটা করলাম আমি পজিটিভ, এই দিকটা করলাম নেগেটিভ। তাহলে যে ইলেকট্রন গুলো এখানে বেরোবে, ইলেকট্রন গুলো বেরোবে, এটা তো এখন পজিটিভ হয়ে গেছে। ইলেকট্রন ধরে ইলেকট্রনকে এইদিকে টেনে নেবে, এদিকে টেনে নেবে। আর এইটা হয়ে যাবে নেগেটিভ বলে ও ঠেলে দেবে ইলেকট্রন গুলোকে। তাহলে একটা টাইমে দেখা যাবে যে ইলেকট্রনের শক্তি যখন খুব কম যদি হয়,
এখানে আই ইকুয়াল টু 0 হবে একটা নেগেটিভ বিভবের জন্য। যে বিভবের জন্য 0 হয় তাকে আমরা বলবো নিবৃত্তি বিভব। বাংলায় নিবৃত্তি মানে কি? যেটা বন্ধ করে দেয়। নিবৃত্তি মানে বন্ধ করে দেয় এমন একটা বিভব। এটাকে ইংরেজিতে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। বোঝা গেল তো? ক্লিয়ার হলো তো? তাহলে এই যে আমি থার্ড পয়েন্টটা লিখলাম, সেই থার্ড পয়েন্টে কোন জিনিসটা অপরিবর্তিত আছে? আলো অপরিবর্তিত আছে। আলোর কম্পাঙ্ক আমি পরিবর্তন করিনি। আলোর তোমার তীব্রতাও পরিবর্তন করিনি। আলোর কম্পাঙ্ক পরিবর্তন করিনি। আলোক তীব্রতাও পরিবর্তন করিনি। তাহলে এবার আমরা 4 নাম্বার আর 5 নাম্বারের পয়েন্টে কি দেখব? একবার আলোর তীব্রতা পরিবর্তন করব কম্পাঙ্ক একই রেখে, পরেরটা তীব্রতা একই রেখে কম্পাঙ্ক পরিবর্তন করব। তাহলে আমরা দেখব কি হয়। 4 নাম্বারটা হচ্ছে যে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোকের তীব্রতা বৃদ্ধি করলে, তীব্রতা বাড়ালে, তীব্রতা মানে কি? সংখ্যা বেড়ে যাবে। আপতিত আলোর একক সময়ে সংখ্যা বেড়ে যাবে। তাহলে তীব্রতা বৃদ্ধি মানে কি? তীব্রতা বৃদ্ধি মানে হচ্ছে একক সময়ে আপতিত একক ক্ষেত্রফলে, একক সময়ে একক ক্ষেত্রফলে আপতিত শক্তি। তাহলে শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে এইচ নিউ, তার সাথে এন খানা যদি হয় তাহলে এনএইচ নিউ, যদি এন খানা আলো পড়ে তাহলে এনএইচ নিউ বাই টি বাই এ। তাহলে এখানে তীব্রতা বৃদ্ধি মানে এইটা বাড়বে। তার মানে কি অ্যাকচুয়ালি? তার অ্যাকচুয়াল মানে হচ্ছে আপতিত ফোটন সংখ্যা বাড়বে। আপতিত ফোটন সংখ্যা বাড়বে। এবার ফোটন সংখ্যা যদি বেশি বেড়ে যায় তাহলে কি হবে গো? ফোটন সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কি হবে? তারা কার সাথে আঘাত মারবে? ধাতুর পৃষ্ঠের সাথে। ধাতুর পৃষ্ঠের সাথে যদি আঘাত মারে তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হবে না কম সংখ্যক ইলেকট্রন নির্গত হবে? তাহলে বেশি সংখ্যক ইলেকট্রন নির্গত হলে তুমি যদি ভোল্টেজ বাড়িয়ে দাও তাহলে বেশি বেশি কারেন্ট পাবে না কম কম কারেন্ট পাবে? তাহলে সম্পৃক্ত প্রবাহ যেটা পাচ্ছ তুমি, ম্যাক্সিমাম যে কারেন্ট পাচ্ছ, সেই কারেন্টটা বেড়ে যাবে। তার মানে যদি সংখ্যাটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ফোটন এবং এবং মুক্ত ইলেকট্রনের ধাক্কা সংখ্যা বেড়ে যাবে, সংঘর্ষ সংখ্যা বাড়বে। যদি বেড়ে যায় তাহলে আমরা পাবো ফটো ইলেকট্রন বেশি পাবো। ফটো ইলেকট্রন আমরা বেশি বেশি পাবো, তাই কারেন্ট বাড়বে। তাই এখানে সেটা লিখি, একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোকের তীব্রতা বাড়ালে সম্পৃক্ত প্রবাহের মান বাড়ে। সম্পৃক্ত প্রবাহের মান বাড়ে। কিন্তু কিন্তু নিবৃত্তি বিভবের মান একই থাকে। নিবৃত্তি বিভবের মান একই থাকে। তাহলে আমরা কিরকম ছবিটা কিরকম পাবো? ধরে নাও এটা আই, এইটা ধরে নাও ভোল্টেজ ভি, একটাই ধরে নাও তীব্রতা বেশি, সে এখানে, তীব্রতা কম সে এখানে। কারণ তীব্রতা বেশি হলে অলরেডি তার ভোল্টেজ 0 থাকলেও বেশি কারেন্ট পাবো। তাই এ গিয়ে এখানে এরকম স্যাচুরেট করলো, পরেরটা গিয়ে এখানে এরকম স্যাচুরেট করলো। কিন্তু তাদের কি একই নিবৃত্তি বিভব একই। তার মানে এরা এইখানে গিয়ে শূন্য হবে একই জায়গায়। তার মানে এ এসে এখানে ঠেকবে, এও এসে এখানে ঠেকবে।
এই গ্রাফটা তোমাদের পরীক্ষায় শিওর শর্ট পড়বে। তাহলে এটা প্রবাহ, এটা ভোল্টেজ, এটা তীব্রতা 1, তীব্রতা ইন্টেন্সিটি, এটাকে আবার আই বলে অনেক সময় বইয়ে। তাহলে তীব্রতা ধরে নাও, তীব্রতাই লিখবো আমরা, তীব্রতা কম, এটা বেশি তীব্র, এটা বেশি তীব্র। তাই এখানকার স্যাচুরেশন কারেন্ট, এই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট, এটা ধরে নাও এইটার যে কারেন্ট, এটা যদি I1 হয়, এটা স্যাচুরেশন কারেন্ট যদি I2 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি I2 গ্রেটার দেন I1। কিন্তু কে একই থাকলো, এই মাইনাস V0টা একই থাকলো, V0টা তোমার একই থেকে গেল, এইটা কিন্তু কোন রকম ভাবে পরিবর্তন হলো না। তাহলে এখান থেকে আমরা কি আইডিয়া পেলাম? তীব্রতা যদি বাড়ায়, কম্পাঙ্ক যদি একই রাখি, তীব্রতা যদি বাড়ায়, কম্পাঙ্ক যদি একই রাখি, তাহলে কি বাড়ে? সম্পৃক্ত প্রবাহ বাড়ে, কিন্তু নিবৃত্তি বিভব একই থাকে। এখনো কিন্তু আমরা ব্যাখ্যা করিনি, খানিকটা খানিকটা তোমরা ফিল করছো, খানিকটা খানিকটা ফিল করছো, ফিল তোমাদের দিচ্ছি। আইনস্টাইন যখন ব্যাখ্যা করবে পুরোপুরি একদম পুরো সুন্দর ছকে ছক মিলে যাবে। নেক্সট 5 নাম্বার, 5 নাম্বারে তাহলে আমরা কি ফিক্স করব আলোর ক্ষেত্রে বলো? কম্পাঙ্ক চেঞ্জ করাবো, তীব্রতা একই রাখবো। 5 নাম্বার, এগুলো কিন্তু অবজারভেশনে দেখেছে, পরীক্ষা লব্ধ ফলাফল। এবার একটি নির্দিষ্ট নির্দিষ্ট দুটি দুটি কম্পাঙ্কের আলো, আপতিত আলোর, দুটি কম্পাঙ্কের আপতিত আলোকের তীব্রতা একই হলে, তীব্রতা একই হলে কি একই থাকবে গো? তীব্রতা যদি একই থাকে তাহলে কি একই থাকতে পারে? তা বলছি না, কি একই হবে পরীক্ষার ফলে, কি একই হবে? প্রবাহ। কি প্রবাহ? হ্যাঁ, কারণ অন্য প্রবাহগুলো তো চেঞ্জ করছে, ওগুলো নিয়ে আমরা বলে লাভ নাই। তাহলে সম্পৃক্ত প্রবাহ একই হলেও, সম্পৃক্ত প্রবাহ একই হলেও কি আলাদা হবে? হ্যাঁ, নিবৃত্তি বিভবের মান আলাদা হয়, মান আলাদা হয়। বেশি কম্পাঙ্কের আলোর জন্যে, বেশি কম্পাঙ্কের আলোকের জন্যে, আলোকের জন্য বেশি নিবৃত্তি বিভব বেশি হয়, নিবৃত্তি বিভবের মান বেশি হয়। তাহলে ছবি কি হবে? সে একই ফটো, এইদিকে হচ্ছে ভি, এদিকে হচ্ছে আই, এখানে নিবৃত্তি বিভব দেখছি দুখানা, দুখানা নিবৃত্তি বিভব, এখানে একখানা এখানে একখানা। এইটুকু হচ্ছে ধরে নাও তোমার V0, V01, ভি কিন্তু নিউ নয়, V01, আর এইটা হচ্ছে তোমার V02। তাহলে বলো তো দেখি, নিউ ওয়ান বেশি না নিউ টু বেশি? নিউ ওয়ান বেশি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে নিউ ওয়ান আর নিউ টু, কোনটা বেশি? নিউ ওয়ান বেশি না নিউ টু বেশি? নিউ টু বেশি, কারণ এখানে আমরা বলেছি কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে বিভবের মান বেশি হবে, এটা বেশি হচ্ছে। তাহলে এবার উঠবে কি করে? এইটা উঠবে এরকম করে গিয়ে এরকম হবে, পরেরটা উঠবে এরকম করে গিয়ে এরকম হবে। এইটা হচ্ছে তোমার নিউ টুর জন্য, এইটা হচ্ছে নিউ ওয়ান এর জন্য, যেখানে নিউ টু ইজ গ্রেটার দেন নিউ ওয়ান। গ্রাফগুলো কি করে আঁকছি সেটা বুঝতে পারছো তো? হ্যালো, বাস এইটুকু বুঝলেই হবে। তারপরে ব্যাখ্যা আমরা বলে দেবো, এইগুলোই পড়বে, সম্পৃক্ত প্রবাহ কাকে বলে, নিবৃত্তি বিভব কাকে বলে, নিবৃত্তি বিভব কম্পাঙ্কের সাথে কেমন ভাবে পরিবর্তনশীল,
ছবি এঁকে দেখাও। যদি তীব্রতা একই থাকে, এটা যদি আলাদা থাকে তাহলে কি হবে, ছবি এঁকে দেখাও। এই সমস্ত জিনিসগুলো, এই 5টা বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে। এই 5টা বৈশিষ্ট্য ক্লাসিক্যাল থিওরি কিছুতেই প্রমাণ করতে পারেনি। কেন পারেনি? প্রথমত প্রমাণ করতে পারেনি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে একটা বেশি কম্পাঙ্ক দরকার, সেটাতেই ওদের প্রথমে গায়ে লেগেছে। তাহলে প্রথমে আমরা এরপর নেক্সট যে টপিক পড়বো সেটাতে আমরা দেখার চেষ্টা করব যে আলোককে যদি আমি আলোকের যে তরঙ্গ তত্ত্ব, কেন তরঙ্গ তত্ত্ব এই সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারেনি। তাহলে এটা হচ্ছে নেক্সট আমাদের আলোচনা, কি আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা। তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম? এতক্ষণ ধরে আমরা, বলো, আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষালব্ধ বৈশিষ্ট্যগুলো দেখলাম, যে গ্রাফগুলো পরীক্ষায় পেয়েছি সেগুলো আমরা দেখলাম। এখন আমরা কি দেখব? এই যে আলোক তড়িৎ ক্রিয়া, সেই ক্রিয়ার ব্যাখ্যা দেখব, আমরা ব্যাখ্যা পড়ব। সেই ব্যাখ্যা পড়তে গিয়ে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেটা লিখবো, 1 নাম্বার লিখবো কি, তরঙ্গ তত্ত্বের কি তরঙ্গ ব্যর্থতা। ব্যর্থতা, পারেনি। পারেনি, ত্রুটি মানে কি, পেরেছে, ভুল হয়েছে। একটা বিশাল বড় ধর ভোজের দায়িত্ব তোকে দিয়েছে, তুই প্রথমেই কাঁদতে লাগলি, তার মানে তুই ব্যর্থ হলি। আর তুই দায়িত্ব নিয়ে সবাইকে খাওয়ালি, কিন্তু প্রচন্ড বাজে খাবার দাবার হয়েছে, সেটা ত্রুটি হলো। ব্যর্থ মানে সে করতেই পারেনি, ব্যাখ্যাই করতে পারেনি। তাহলে সেই ব্যর্থতাটা আমরা দেখব। ফার্স্ট পয়েন্টে আমরা বলেছিলাম নির্দিষ্ট কম্পাঙ্ক লাগবে। সেই পয়েন্টটা কি বলেছিলাম? সেটা হচ্ছে যে এরা ব্যাখ্যা কি কি করতে পারেনি। 1 নাম্বার হচ্ছে সূচনা কম্পাঙ্কের ব্যাখ্যা প্রমাণ করতে পারেনি। সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, এটাকে ব্যাখ্যা করতে পারেনি। কেন? তার কারণ তরঙ্গ তত্ত্ব ভাবে যে একটা করে তরঙ্গ যাবে, এনার্জি জমবে, আবার একটা তরঙ্গ যাবে, এনার্জি জমবে, আবার একটা তরঙ্গ যাবে, এনার্জি জমবে, জমতে 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 একটা টাইমে তো কার্য অপেক্ষকের চেয়ে বেশি হবে। কি বুঝছো? তাহলে এরা এনার্জি অ্যাকিউমুলেশনকে মানতো। এরা একটা তরঙ্গ মানে একটা এনার্জি ভাবতো, দুটো তরঙ্গ মানে দ্বিগুণ এনার্জি ভাবে, তিনটে তরঙ্গ মানে তিনটে তোমার এনার্জি ভাবে। তার মানে তরঙ্গ তত্ত্বর ক্ষেত্রে একটা ওয়েভ একটা এনার্জি ক্যারি করে, নেক্সট ওয়েভ আর একটা এনার্জি ক্যারি করে, নেক্সট ওয়েভ আর একটা এনার্জি ক্যারি করে। তার মানে তরঙ্গ তত্ত্ব এনার্জি অ্যাকিউমুলেশনের, এনার্জি জমা হচ্ছে, বারবার 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 জমা হচ্ছে, এই ব্যাপারটাকে ওরা কিন্তু মানে। তার ফলে ওদের মাথায় এটা ঢুকছে না কেন একটা নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক লাগবে। এতে যে কোনো কম্পাঙ্কের যে কোনো শক্তির আলো আমি টর্চ ধরে সারা রাত বসে থাকবো, তাহলে নিশ্চয়ই একটা টাইমে আমার আলোক তড়িৎক্রিয়া হবে। আমার কেন লেজার লাইট লাগবে, কেন আমার ইউভি লাইট লাগবে? আমি একটা যে কোনো একটা লাল লাল আলোর টর্চ লাগিয়ে দিলেই হবে। তরঙ্গ তত্ত্ব তখন ব্যাখ্যা করতে পারেনি। কি বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে তরঙ্গ তত্ত্ব অনুযায়ী তরঙ্গ তত্ত্ব অনুযায়ী একটি পূর্ণ ওয়েভ, পূর্ণ ওয়েভ মানে তরঙ্গ একটি শক্তি বহন করে। তাই অনেকগুলি পূর্ণ পূর্ণ তরঙ্গ ধাতুর উপর দীর্ঘক্ষণ পড়লে দীর্ঘক্ষণ পড়লে এক সময় আপতিত মোট শক্তি আপতিত মোট শক্তি ধাতুর কার্য অপেক্ষা
ধাতুর কার্য অপেক্ষা বেশি হবেই এবং কম কম্পাঙ্ক বিশিষ্ট আলোক দ্বারাও আলোক তড়িৎ ক্রিয়া সম্ভব আলোক তড়িৎ ক্রিয়া সম্ভব হতে পারে। এই কথাটা কারা ব্যাখ্যা করে, কারা ভেবেছেন? এই পুরো থিওরিটা কি অনুযায়ী? তরঙ্গ তত্ত্ব অনুযায়ী। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি দেখলাম? হয়, কিন্তু পরীক্ষা তা বলছে না। বাট এক্সপেরিমেন্টালি এক্সপেরিমেন্টালি তা হয় না। তাহলে ব্যাখ্যা করতে পারলো না। এবার আর একটা জিনিস দেখো, সূচনা কম্পাঙ্ক যেমন ব্যাখ্যা করতে পারলো না, তেমন এরা আবার বলছে কিছুক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে বা কিছুক্ষণ ধরে টস ধরে বসে থাকো, একটা টাইম ফাট করে শুরু হবে। এ তো তা নয়, এ তো তা নয়। হলে তখনই হবে, না হওয়ার হলে কখনোই হবে না। তাৎক্ষণিক ঘটনা। তাই সেকেন্ড যে পয়েন্ট তাৎক্ষণিক, সেটাকেও ব্যাখ্যা করতে পারে না। কেন তাৎক্ষণিক তা বুঝতে পারছে না। তাৎক্ষণিক ঘটনা এটি, এটাও ব্যাখ্যা করা সম্ভব হলো না। এটাও ব্যাখ্যা করতে পারলো না। তাহলে বেসিক্যালি যে দুটো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা ব্যাখ্যা করতে পারলো না। কেন সঙ্গে সঙ্গে হয়ে গেল? ওরা ভাবতো যে ধাতুর পৃষ্ঠে গিয়ে পড়বে, খানিকক্ষণ ধরে এদিক ওদিক হবে, গরম হবে, বা ধাতু ওয়েভ গুলো গিয়ে পড়বে, একটু গরম হবে, তারপর ধীরে 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 যেমন করে জল ফোটে তেমন হবে। কিন্তু তুমি স্টোভ জ্বালানোর সঙ্গে সঙ্গেই ডিম সিদ্ধ হয়ে যায়, এরকম ঘটনা যদি বলে, তাহলে আমাদের যে নলেজ এতদিন ধরে ডিম সিদ্ধ, সেটা দিয়ে কি প্রমাণ করতে পারবো? বলছে তুমি যেখানেই ডিম রাখো না কেন, একটা নির্দিষ্ট একটা স্টোভ আছে, সেটা জ্বালালেই ডিম সিদ্ধ হয়ে যায়। এই ধরনের একটা আমরা, আমাদের যে এখন জল গরম করা বা ডিম সিদ্ধ করার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সে কিন্তু আমরা এরকম তাৎক্ষণিক ডিম সিদ্ধের ঘটনা ব্যাখ্যা করতে পারবো না। সিমিলারলি তখন আমাদের ক্ষেত্রে রমরমে, তখন ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েল তখন একদম রমরমে বাজার। তিনি তরঙ্গের বিভিন্ন ইকুয়েশন লিখেছেন, তাকে সবাই বাঘ ভাবতেন। তার সেই সময়ে এমন একটি এক্সপেরিমেন্ট এলো 1900 সালের কাছাকাছি, এমন একটা অবজারভেশন এলো, যে অবজারভেশনটা কিছুতেই তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। শুধু এগুলোই নয়, তাৎক্ষণিক ঘটনা ব্যাখ্যা করা যায়নি, প্রারম্ভ কম্পাঙ্ক ব্যাখ্যা করা যায়নি, তারপরে নিবৃত্তি বিভব আবার কি, নেগেটিভ ভোল্টেজ আবার কি জিনিস, সেটাও ব্যাখ্যা করতে পারছে না। আমার 3 নাম্বার হচ্ছে তোমার, নিবৃত্তি বিভবের ধারণা ব্যাখ্যা করা যায়নি। নিবৃত্তি বিভবের ধারণা ব্যাখ্যা করা যায়নি। বেসিক্যালি সৃষ্টিটাই তো ব্যাখ্যা করতে পারিনি, তো বাদ বাকিগুলো কি করে করা যাবে? ব্যাখ্যা করা যায়নি। তার মানে তোমরা এরকম কোনোদিন ভেবো না যে তরঙ্গ তত্ত্ব মানে ফালতু জিনিস। তা নয়, সেটা ফালতু জিনিস নয়। কিন্তু যে ঘটনাটা আলোক তড়িৎ ক্রিয়া, সেটা একটা প্রকাণ্ড বিষয়, যেটা আগে আমাদের যত ধরনের নলেজ ছিল, সায়েন্টিফিক থিওরিটিক্যাল, সেই থিওরিটিক্যাল নলেজ দিয়ে ব্যাখ্যা করা কিছুতেই যায়নি। তাহলে এগুলো এগুলো হলো ব্যর্থতা, পুরোটাই ব্যর্থ। এবার তাহলে ফিল্ডে নামলো কে ব্যাখ্যা করার জন্য? তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের ব্যাখ্যা। আইনস্টাইন কিন্তু আইনস্টাইন কিন্তু তোমার খুব কম বয়সে এটা ব্যাখ্যা করেছিলেন। আইনস্টাইন পরে কিন্তু বিখ্যাত হয়েছিলেন থিওরি অফ রিলেটিভিটিতে। তার জন্য কিন্তু তিনি নোবেল টোবেল পাননি। যে থিওরি বোঝা সবারই পক্ষে খুব অসম্ভব একটা থিওরি তিনি করেছিলেন। কিন্তু তিনি যে বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা কিন্তু খুব 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 সিম্পল। আইনস্টাইনের এই প্রকাণ্ড যে কাজের পরিসর, যে চিন্তা ভাবনা, যে ম্যাথামেটিক্স, যে থিওরি, সেই তুলনায় এই থিওরিটা আমার ব্যক্তিগতভাবে, যে হিউজ বিশাল কিছু কাজ, এবং আইনস্টাইনের এই নোবেল পাওয়াটাই কিন্তু আইনস্টাইনের কাজের টোটাল ব্যাখ্যা নয়।
এটা হচ্ছে জাস্ট একটা সাইড কাজ করে দিয়েছে। তুই ধর এমনি ধর পড়াশোনায় তুই বিশাল ভালো, তুই বই বাঁধাতে পারিস, এবার একটা বই বাঁধিয়ে দিয়েছিস বলে তোকে নোবেল দিয়ে দিয়েছে, কিন্তু পড়াশোনার জন্য নোবেল পেলি না। ঠিক অনেক সময় আমার আইনস্টাইনের এই নোবেল পাওয়াটাকে এরকম মনে হয়। তো যাই হোক, আইনস্টাইন কি ব্যাখ্যা করলেন, উনি বললেন, উনি উনি যে ব্যাখ্যাটা দিলেন সেখানে কতগুলো স্টেটমেন্ট আমরা লিখি। উনি বললেন যে এটি সম্পূর্ণ আহ, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে গেলে, তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য উনি বললেন যে আলোক হলো অজস্র কণার স্রোত, যাদের ফোটন কণা বলা হয়। ঠিক, এই ফোটন কণার শক্তি, ফোটন কণার শক্তি ই হলে তার কম্পাঙ্কের উপর নির্ভরশীল, যেটা আমরা এতক্ষণ ধরে করলাম। কিভাবে নির্ভরশীল? ই ইকুয়াল টু এইচ নিউ। এখন যদি ই গ্রেটার দেন কার্য অপেক্ষক হয়, গ্রেটার দেন ইকুয়াল টু কার্য অপেক্ষক হয়, তবে অবশ্যই আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তবে অবশ্যই আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। কিন্তু যদি ই লেস দেন এইচ নিউ, ই লেস দেন ডাব্লিউ হয়, ডাব্লিউ মানে কি? কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক মানে কি? যে ন্যূনতম শক্তি ধাতব পৃষ্ঠে থাকা ইলেকট্রনের প্রয়োজন, যাতে করে সে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে বেরোতে পারে এবং সে তড়িৎ, আলোক তড়িৎ ক্রিয়া সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারে। তা সেইটুকু তো এনার্জি লাগবে। তাহলে কিন্তু যদি ই লেস দ্যান ডাব্লিউ হয়, তবে কখনোই কখনোই ফোটন কণাগুলি, ফোটন কণাগুলো গুলি ইলেকট্রনের সাথে, ইলেকট্রনের সাথে সংঘর্ষে ইলেকট্রন নিঃসরণ করতে পারে না। এখন যদি, এখন যদি ই গ্রেটার দেন ডাব্লিউ হয়, মানে শক্তিটা অনেকটা বেশি, তখন কি হবে? তখন কি হবে? মানে তখন দেখা যাবে, তাহলে তো আমার, তাহলে শিওর, তাহলে এখানে শিওরলি ইলেকট্রন নিঃসরণ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব ইলেকট্রন কি একই এনার্জি নিয়ে বেরিয়ে যাবে? তাহলে তো ই বেশি। এখানে ধরে নাও ধাতুতে দরকার হচ্ছে ডাব্লিউ, দিয়ে দিয়েছি আমি ই, ই অনেক বেশি ডাব্লিউ হচ্ছে, তাহলে বাদবাকি এনার্জিটা কি হবে? তাহলে এই যে বাদবাকি এনার্জিটা আছে ই মাইনাস ডাব্লিউ, এই যে বাকি শক্তিটা আছে, এটা কি কি কাজে লাগবে? এটা কিছুটা লস হবে, কিছু লস হবে, আর বাদবাকিটা লস হতে পারে, হবে বলতে পারি না, হতে পারে বলতে পারি, হতে পারে। আর বাদবাকিটা কি হতে পারে বলতো দেখি? বাদবাকিটা কি হতে পারে বলতো দেখি? না, লস মানেই তাপ শক্তি, লস মানেই তাপ শক্তি।
আর বাদ বাকিটা কি হতে পারে? ধরে নাও মাটিতে কতগুলো এরকম বল রাখা আছে, এই নিচে ধরে নাও গর্ত করা আছে, গর্ত করা আছে, এখানে বল রাখা আছে, তুমি এই বল আর একটা বল দিয়ে ঢিলোচ্ছ, যদি সমান শক্তি হয় তাহলে উঠে গেল, যদি খুব জোরে ঢিল মারো তাহলে এ উঠে যাওয়ার পরে এইদিকে কি করবে, স্পিড নিয়ে বেরোবে না? একদম তাই। তুমি ইলেকট্রন ধরে নাও, তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি একটা জায়গায় ধরে একটা দড়িতে বেঁধে রেখে দিয়েছে তোমাকে, এবার ধর না আমি টানছি, টানতে টানতে একটা টাইমে পট করে দড়িটা ছিঁড়ে গেল, তো তুমি তারপর হেঁটে চলে গেলে। এবার যদি ধরো না আমি প্রচন্ড জোরে টেনে দিই, তাহলে তোমার কি হবে? তাহলে তুমি ছিঁড়ে তো যাবেই, প্লাস তুমি ফটাস করে ছুটে বেরিয়ে চলে যাবে, তার মানে ইউ উইল বি হ্যাভিং কাইনেটিক এনার্জি। আর তার সাথে যে পট করে শব্দ হলো, তারপর ধরো না আমরা ওই মানে তুমি যেখানে বাঁধা ছিলে সেখানে হাত ঘষা গেল, তার জন্য কিছু পরিমাণ এনার্জি লস হলো, যেটাকে আমি বলছি হিট লস। লস মানেই হিট লস। তাহলে বাদ বাকিটা কাইনেটিক এনার্জি, গতিশক্তিতে, গতিশক্তি হিসেবে ইলেকট্রন পাবে। তার মানে সব ইলেকট্রন কি এই মাইনাস করে গতিশক্তি পুরোটাই পাবে? প্রশ্ন আমার এটাই। ই মাইনাস ডাব্লিউ, ই হচ্ছে আপতিত শক্তি, ডাব্লিউ হচ্ছে কার্য অপেক্ষক যেটা দরকার, ই হচ্ছে তোমাকে যেটা দিয়েছে, হ্যাঁচকা টান যেটা সেটা, বা যেটা তোমার ইলেকট্রনের উপর আপতিত শক্তি, ইলেকট্রন বেরোনোর জন্য দরকার ডাব্লিউ। তাহলে ই মাইনাস ডাব্লিউ এনার্জি নিয়ে কি সব ইলেকট্রন বেরিয়ে যাবে? ধরে নাও, ধরে নাও ডাব্লিউ হচ্ছে 1, ই হচ্ছে 5, তাহলে 5 শক্তি পড়েছে, 1 শক্তি দরকার বেরোনোর জন্য, তাহলে ইলেকট্রনের এনার্জি কত হবে? সব ইলেকট্রনের 4 হবে? কি? না, তার কারণ দেখো এখানে এইরকম কথা বলা আছে, লস হতে পারে। হ্যাঁ, কিছু ইলেকট্রনের জন্য লস হতে পারে। তার মানে কিছু কিছু ইলেকট্রনের ক্ষেত্রে লস নাও হতে পারে, স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে। এই যে সংঘর্ষের কথাটা আমরা বললাম, এটা স্থিতিস্থাপক হতে পারে, অস্থিতিস্থাপক হতে পারে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সম্পূর্ণ এনার্জিটা, কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে যাবে, চলে যাবে, সেক্ষেত্রে লস হওয়ার চান্স কম, ফট করে বেরিয়ে চলে আসতে পারে। আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে লস হবে। তাহলে এই ই মাইনাস ডাব্লিউটাকে আমরা কি বলবো, এটা নিয়ে আমাদের একটা চর্চা হওয়া দরকার। তাহলে ই মাইনাস ডাব্লিউ, ই মাইনাস ডাব্লিউ এটা হচ্ছে নির্গত ইলেকট্রনের, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি। তাহলে তুমি ভাববে যে নির্গত কটা ইলেকট্রন নির্গত হচ্ছে, কখানা ইলেকট্রন নির্গত হচ্ছে? অজস্র ইলেকট্রন নির্গত হচ্ছে। তারা সবাই কি এই গতিশক্তি পাচ্ছে? অ্যান্সার হচ্ছে না। সর্বোচ্চ কখন হবে? যখন সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে। তাহলে এখানে তার মানে এই কথাটা তোমাদের সবাই বুঝতে পারে না ভালোভাবে। ইভেন আমি যখন পড়েছিলাম প্রথমে আমার বুঝতে অসুবিধে হয়েছিল। সেটা হচ্ছে ইলেকট্রন, অনেক ইলেকট্রন বেরোয়, প্রচুর ইলেকট্রন বেরোয়, প্রচুর ইলেকট্রন নির্গত হয়। এবার এদের যদি হিস্ট্রি আমি দেখি, কিভাবে এরা নির্গত হলো সেই হিস্ট্রিটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে, স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে। কার সাথে কার সংঘর্ষ? ফোটন আর ইলেকট্রন, ফোটন ইলেকট্রন সংঘর্ষ। আর হতে পারে অস্থিতিস্থাপক হতে পারে। তাহলে তার জন্য, এর জন্য নির্গত ইলেকট্রন, তার গতিশক্তি কত হবে? এর গতিশক্তি হবে সিম্পলি ই মাইনাস ডাব্লিউ। তাহলে এটা ম্যাক্সিমাম এনার্জেটিক, ম্যাক্সিমাম এনার্জেটিক এরা।
আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে নির্গত ইলেকট্রনের এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি কত হবে? লেস দেন ই মাইনাস ডাব্লিউ হবে। ওকে, কি বোঝা গেল? হ্যালো 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 হ্যালো। তো আইনস্টাইন একটা সমীকরণ দিলেন যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, যে কাইনেটিক এনার্জি বেরোলো সেটা লেস দ্যান ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ, যেখানে ই হচ্ছে আপতিত আলোর শক্তি, আলোর শক্তি, এটা সমান এইচ নিউ। নিউ মানে আপতিত কম্পাঙ্ক, এটা কম্পাঙ্ক। আর ডাব্লিউ মানে হচ্ছে কার্য অপেক্ষক, যেটাকে আমরা লিখতে পারি এইচ নিউ জিরো। এটাও তো একটা শক্তি। নিউ জিরো মানে তাহলে কি হবে বলো তো দেখি বুদ্ধি করে? এটা কি কম্পাঙ্ক? সূচনা কম্পাঙ্ক। এইগুলো যদি বসাও তাহলে তুমি পাবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান লেস দ্যান ইকুয়াল টু, ভি ম্যাক্স যদি বলি তাহলে ইকুয়াল বলবো, কারণ ম্যাক্সিমামটাই নিয়ে নিয়েছি। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি বলি তাহলে লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা লিখছি হাফ এম ভি স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু দিস। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, নির্গত ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এইটা লেস দ্যান ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। সেটা সমান আমি লিখতে পারি লেস দ্যান ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো। এই যে সমীকরণগুলো, এই সমস্ত সমীকরণগুলো হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। এটা দিয়ে আমরা নেক্সট নেক্সট ক্লাসে বাদবাকি জিনিস ব্যাখ্যা করব। ওকে, এটাকে আইনস্টাইন ইকুয়েশন বলে। এ অবধি থাক। নেক্সট ডে, নেক্সট ডে ম্যাথামেটিক্যালি, ম্যাথামেটিক্যালি and theoretically full explanation of theory and graph। গ্রাফ যেগুলো আছে সেই গ্রাফগুলো কিভাবে কি আসছে সেই সমস্ত গ্রাফগুলো আমরা পড়ব। ওকে, তাহলে বাই। নেক্সট ক্লাস কবে হবে? সানডে। তোরা তো কোথাও যাচ্ছিস না, তাহলে 11 AM করে দিই, 1 ঘন্টা করাবো। হবে তো, না হবে না? সবাই হবে তো? ওকে। না না, তোরা 3 জন করে নে বা 4 জন 5 জন করে নে, তাহলে ঠিক আছে। ও ভিডিও তো হয়ে থাকবে, সবাই হয়তো পরীক্ষার পরে এগুলো হয়তো পড়ে নেবে, কিন্তু পরীক্ষার পরে হলেও যারা নিয়ে নিতে পারছো তারা নিয়ে নাও, অসুবিধে নেই। মেন পরীক্ষা কিন্তু আমাদের 3 মাস পর। ওকে, চলো টাটা, গুড নাইট।